this one. ওকে, আচ্ছা, এখন আমরা আমরা শেয়ার করছি আমার ফাইলটা। এই ফাইলটা হলো এইটা, আশা করি একটু পরে স্ক্রিনে তোমাদের দেখা যাবে, দেখতে পারবা। আচ্ছা, আপনারা ওই দিন সোলার কনস্ট্যান্টের শিখেছিলাম যে আর্থ এবং সান যখন মিন ডিস্টেন্সে থাকে তখন আর্থের সারফেসের বাইরে, আর্থের অ্যাটমসফিয়ারের বাইরে একটা পারপেন্ডিকুলার সারফেসে যে পরিমাণ সোলার এনার্জি গ্রহণ করতে পারে সেটাকে আমরা বলছিলাম যে দ্যাট ইজ সোলার কনস্ট্যান্ট। তারপরে আমরা দেখছিলাম যে আসলে এই সোলার কনস্ট্যান্ট এইটা তো আসলে একটা কনস্ট্যান্ট, কিন্তু আমরা প্রতিদিন যদি আমি বিভিন্ন দিনে কি পরিমাণ সোলার এনার্জি প্রতি সেকেন্ডে এসে পড়ে সেটা বের করার একটা সূত্র আছে। সেই সূত্রটা হলো I prime SC equal to ISC into 1 plus 0.033 cos 360 n by 365। এখানে n হলো নাম্বার অফ ডে অফ দ্য ইয়ার। এই যে এখানে 1.033 cos 360 n 360, এটা একটা নাম আছে, সেটার নামটাকে আমরা বলি ডিক্লিনেশন। ঠিক আছে, এটা এখন একটু পরে আবার ডেফিনেশন আসবে। আর বিভিন্ন ধরনের আমাদের যে পৃথিবীতে বিভিন্ন ধরনের যে সোলার রেডিয়েশন এসে পড়ে সেগুলি কিছু নাম আছে। সেই নামগুলি হলো ডাইরেক্ট অর বিম রেডিয়েশন। যেই রেডিয়েশনটা সূর্য থেকে সরাসরি কোন একটা বস্তুর উপরে এসে পড়ে একদম ডাইরেক্টলি, তখন আমরা বলি বিম রেডিয়েশন। আর এগুলি অ্যাটমসফিয়ারের ভিতর বিভিন্ন জায়গায় এগুলি স্ক্যাটার্ড হয়। স্ক্যাটার্ড হয়ে বিম রেডিয়েশন ছাড়াও স্ক্যাটার্ড কতগুলি রেডিয়েশন এসে পড়ে এই যে এয়ার মলিকুল, ডাস্ট, ক্লাউড এবং আদার পার্টিকেলের জন্য, যেগুলি রিফ্লেক্টেড হয়ে স্ক্যাটার্ড হয়ে আমাদের কোনো একটা বস্তু কোথায় এসে পড়ে তখন আমরা বলি ডিফিউজ রেডিয়েশন। আর পৃথিবীর গ্রাউন্ড, বিল্ডিং, ওয়াটার, অন্য কোনো সারাউন্ডিং সারফেসের উপর যখন রিফ্লেক্টেড হয় তখন আমরা বলি এটা হলো রিফ্লেক্টেড রেডিয়েশন। তাহলে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিফিউজ এন্ড রিফ্লেক্টেড রেডিয়েশন, এটা তুমি আনসারটা বের করার চেষ্টা করো। তাহলে আমরা আরেকটা ডেফিনেশন পড়ছিলাম, সেটা হলো সোলার টাইম। সোলার টাইম হলো এইটা আমাদের লোকাল একটা টাইম আছে, যেমন ধরো আমাদের এখন 12টা বাজে, কিন্তু এখন আমাদের ঠিক 12টা বাজলে যে মাথার উপর সূর্য থাকবে তা না, আমরা একটা সোলার নুন বলি। সোলার নুন হলো এমন একটা সময় যে সময়ের আগে সকাল থেকে সোলার নুন পর্যন্ত যতটুক সময়, আবার সূর্য ডুবা পর্যন্ত ঠিক অতটুক সময়। এইটা হলো, তাহলে সোলার নুনটা হলো একটা সারা দিনের ঠিক মাঝখানের সময়। এটা যে কোনো দেশেই কখনোই এটা কনস্ট্যান্ট না, কারণ আমরা দেখতে পাই যে আমাদের যে লোকাল টাইম আছে সেই লোকাল টাইমের সাথে সোলার টাইমের কোনো মিল থাকে না। কারণ কোনো কোনো সময় দেখবা যে তুমি 12টার সময় সোলার নুন হচ্ছে, কখনো 1টার সময় হচ্ছে, এই টাইমটা আসলে ভেরি করে। তো এইটা আমরা কি করি, সোলার টাইমের সাথে স্ট্যান্ডার্ড টাইমের একটা সম্পর্ক তৈরি করি। এখানে আমরা ল্যাটিটিউড গুলি নিতে হয়, LST, এটা হলো স্ট্যান্ডার্ড ল্যাটিটিউড। এটা হলো সাধারণত আমাদের দেশের জন্য এটা হলো 90 ডিগ্রি, আর আমাদের লোকেশনের ইয়া হলো 90.24 বা এরকম কিছু একটা লোকেশনের ইয়া থাকে, আমাদের ল্যাটিটিউড আছে। এই দুইটার সাথে আবার বের করতে হয়। ইটা হলো এই, সরি বলো, সরি কেউ একটা কথা বলছিলাম, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারবা। হলো তোমার এই ইকুয়েশনটা দিয়ে আমরা বের করব এর মান কত নাম্বার দিন সেটার উপর ডিপেন্ড করে। যেমন ধরো আমরা বলছিলাম যে ফেব্রুয়ারি যদি 21 তারিখ হয় তাহলে আমার হিসাব করতে হবে জানুয়ারির 31 আর ফেব্রুয়ারির 21, দুইটা মিলে 52, এইখানে এনের জায়গায় 52 বসাতে হবে। এইভাবে এর মানটা আমরা ক্যালকুলেট করব এবং এই সমীকরণে বসে বসাবো, বের করবো। তারপর আমরা আরেকটা ডেফিনেশন দেখি। এই ডেফিনেশনটাকে বলা হয় ডেক্লিনেশন অ্যাঙ্গেল। ডেক্লিনেশন অ্যাঙ্গেল হলো এটা এমন একটা অ্যাঙ্গেল যেটা লাইন জয়নিং দ্য সেন্টার অফ আর্থ এন্ড দ্য সান এন্ড দ্য প্রজেকশন অফ দিস লাইন অফ দ্য আর্থ ইকুয়েটোরিয়াল প্লেন। ইকুয়েটোরিয়াল প্লেনটা কি, এইটা আমরা দেখতে গেলে আমাদের একটা ছবি দেখতে হবে, সেটা আমরা একটু দেখি যে আমরা ইকুয়েটোরিয়াল প্লেনটা কিভাবে দেখতে পাই। তো এটা দেখতে গেলে আমার মনে করি ইন্টারনেট এক্সপ্লোরারে যাই, সরি ফাইল এক্সপ্লোরারে যাই, এটাকে শেয়ার করি, আমরা একটা ছবি বের করার চেষ্টা করি। সেটা হলো আমার এখানে, এটা হলো, এই গুগল করব আমি এখন এইটা দেখার জন্য।
তোমরা তো এই এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এখানে আমি দেখবো সেটা সরাইতে পারতেছে না। আচ্ছা, আমরা এখন ইকুয়েটোরিয়াল প্লেন। এটা এটা হলো আমার এমন একটা প্লেন, প্লেন মানে তো বুঝতে পারতেছো, প্লেন মানে হলো কি একটা একটা সারফেসের মতো। এইটা হলো এমন একটা প্লেন যেটা আমাদের উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধকে আলাদা করে। এই সারফেস, আমরা একটা ইমেজ দেখি। ইমেজ, এই দেখো, এই ছবিটা দেখো, এই ছবিতে এই ছবিটা দেখি আমরা, এই ছবিটা খেয়াল করো। এই ছবিতে দেখো, এই পৃথিবীর এইখানে উত্তর মেরু, এদিকে দক্ষিণ মেরু যদি থাকে, ইকুয়েটোরিয়াল প্লেন হলো ঠিক এইটাকে দুই ভাগে ভাগ করছে, ঠিক আছে। উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধকে যে প্লেনটা দুই ভাগে ভাগ করে, তাকে আমরা বলি ইকুয়েটোরিয়াল প্লেন। তাহলে এটা এটা তাহলে ডেফিনেশনটা কি দাঁড়ালো? ডেফিনেশনটা দাঁড়ালো যে আমাদের আমাদের আমরা যদি লাইন জয়েন করি পৃথিবীর সেন্টারের সাথে সানের, এবং আমরা সেই সেই লাইনের একটা প্রজেকশন ইকুয়েটোরিয়াল প্লেনের উপর ফেলি, যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় সোলার ডিক্লিনেশন অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা এখানে একটা সূত্র দেওয়া আছে, এটা হলো 23.45 ডিগ্রি ইন্টু সাইন দিস। এখন এই এনটা কি? এন হলো না ডে অফ নাম্বার অফ ডে, ঠিক আছে। আর জুন 21 তারিখে ডেল্টার মান সবচেয়ে বেশি থাকে আমাদের এই উত্তর মেরু, দক্ষিণ মেরুতে, সেটা হলো 23.45, এবং উইন্টারে ডিসেম্বর 21 তারিখে এটা সবচেয়ে কম থাকে, ঠিক আছে। আর মার্চ 21 তারিখ এবং সেপ্টেম্বর 23 তারিখে ডেল্টার মান 0 থাকে, তার মানে তখন সূর্যটা একদম ইকুয়েটোরিয়াল প্লেনের উপর থাকে। আর আর বাকি সময়টা জুনের 21 তারিখে এটা একদম দক্ষিণ মেরুর দিকে চলে আসে, আর ঠিক ডিসেম্বরের 21 তারিখে এটা উত্তর মেরুর দিকে চলে যায়। তো দ্বিতীয় ডেফিনেশনটা হলো লেটিচিউড। লেটিচিউড হলো ফাই, এইটা হলো অ্যাঙ্গুলার ডিস্টেন্স অফ এ লোকেশন নর্থ অফ অর সাউথ অফ দ্য আর্থস ইকুয়েটর। আর্থসের যে ইকুয়েটর আছে, ইকুয়েটরটা জানো, যে ইকুয়েটরটা হলো তোমার দক্ষিণ গোলার্ধ আর উত্তর গোলার্ধ ঠিক মাঝখানে জায়গাটা আছে। এখন এটা উত্তরে বা দক্ষিণে একটা লোকেশনের কতটুকু অ্যাঙ্গুলার ডিস্টেন্স করতেছে, যেমন ধর বাংলাদেশের ক্ষেত্রে এটা হলো প্রায় 23 ডিগ্রি, ঠিক আছে। বাংলাদেশ, তার মানে এটা হলো বাংলাদেশ ইকুয়েটর থেকে 23 ডিগ্রি অ্যাঙ্গেল করে বাংলাদেশের অবস্থা, ঠিক আছে। নর্দার্ন লেটিচিউডটা আমরা সাধারণত পজিটিভ নিই, আর সাউদার্ন লেটিচিউড নেগেটিভ নেই। তার মানে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের এটা নিতে হবে 23.8 ডিগ্রি। আর দেখো এই যে 23.8 ডিগ্রি, তারপরে নিউ দিল্লি 28.6 ডিগ্রি, লন্ডন। কয়েকটা এক্সাম্পল কেন দিছি, কারণ এটা অঙ্ক করতে গেলে এগুলি একটু লাগে। তারপর আমরা কিন্তু আরেকটা ডেফিনেশন। সময় কিন্তু একই, টাইম কিন্তু হ্যাঁ, একই, কিন্তু এক একটা প্লেসে এক একটা ডিগ্রি দেখাচ্ছে, শো করছে, ঠিক না? হ্যাঁ, এইটা ওই কারণে না, এটা সময়ের ল্যাটিটিউড সাথে সম্পর্ক নাই, এটা হলো গিয়ে তোমার অ্যাপ্রক্সিমেট। উত্তর গোলার্ধের ইয়াতে, উত্তর গোলার্ধের, সরি, আমার ইকুয়েটোরিয়াল যে লাইনটা আছে সেটা কোথায় আছে? সেটা আছে আমাদের উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ঠিক মাঝখানে এই লাইনটা আছে। এই লাইন থেকে কতটুক অ্যাঙ্গেলে এটা আছে? আমি যদি একটা ছবি আঁকার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে তুমি যেহেতু এটা জিজ্ঞেস করছো, আমরা চলো একটা ছবি এঁকে দেখি যে আমরা ছবি আঁকতে পারি কিনা। ধরো এইটা হলো এটা কালি, এটা হলো কালি, তো কালি আর রং তো আসতেছে না এখন। এইটা, দিস ইজ দ্য পেন। এই হলো পৃথিবী, ঠিক আছে। এই হলো পৃথিবী। এখন এই পৃথিবীর উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধকে ভাগ করছে এই লাইন, মনে করো, ঠিক আছে। এটাকে আমরা বলি ইকুয়েটর। এখন ধরো একটা দেশের অবস্থান এই কর্কট জায়গায়, কান্ট্রি, কর্কট কান্ট্রি, কর্কট। এই বাংলা তো আমি বলতে পারি না, বুঝছো তাহলে। যে স্যার ইকুয়েটর ঠিকই আছে স্যার, হ্যাঁ, ইকুয়েটর ঠিক আছে। সরি এখন স্যার। ধরো এইটা হলো একটা পৃথিবী, ঢাকার অবস্থান, তাহলে এইটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? খালি খালিটা বন্ধ হয়ে যেতেছে। এইটা কতটুকু অ্যাঙ্গেল করে আছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি দিস ইজ দা লেটিটিউড, ঠিক আছে। এটা আমরা ফাই দিয়ে প্রকাশ করি, এটা ফাই মনে করো, ফাই, এটা ফাই। এখন এটা যদি বাংলাদেশের ক্ষেত্রে, এটা হলো 23.8 ডিগ্রি, ঠিক আছে, নর্থ। আচ্ছা, তাহলে এগুলি মুছে ফেলি, এখানে মুছে পরের ইয়াতে যাই। তাহলে এখন আমরা এরপরের ডেফিনেশনে যাই। এরপরের ডেফিনেশন যেটা বলা হয়েছে সেটা হলো আওয়ার অ্যাঙ্গেল। আওয়ার অ্যাঙ্গেল হলো
অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ দ্য সান ইস্ট অর ওয়েস্ট অফ দ্য লোকাল মেরিডিয়ান। আমরা জানো যে সূর্যটা পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, ঠিক আছে? তো এইটা কতটুকু অ্যাঙ্গেল কাভার করে? ধরো সূর্যটা কোন একটা জায়গায় তুমি একটা সোলার কোন একটা বস্তু রাখছো যেটা যার উপর সোলার রেডিয়েশন এসে পড়তেছে, এটা উত্তরে কত অ্যাঙ্গেল অতিক্রম করে, দক্ষিণে কত পশ্চিমে কত অ্যাঙ্গেল অতিক্রম করে, এইটাকে আমরা বলি আওয়ার অ্যাঙ্গেল। এখন তুমি আওয়ার অ্যাঙ্গেল কিন্তু একটা কনস্ট্যান্ট না। শীতকালে আওয়ার অ্যাঙ্গেলের পরিমাণ হবে কম, আর গরমকালে আওয়ার অ্যাঙ্গেল হবে বেশি, ঠিক আছে? আর আর পৃথিবী যখন ঘুরে প্রতি 15 ডিগ্রিতে, 1 ঘন্টায় প্রতি 15 ডিগ্রিতে ঘুরে। কেন এটা হিসাবটা কিভাবে হবে? এটা হিসাব হবে 360 ডিগ্রিকে তুমি 24 দিয়ে ভাগ করলে এটা 15 আসে, ঠিক আছে? এইভাবে তোমার হিসাব করতে হবে। এইটার সূত্র, এইটাকে কি বলে? তাহলে ওমেগা ইকুয়াল টু 15 ডিগ্রি ইন্টু সোলার টাইম মাইনাস 12, এই সূত্র দিয়ে আমরা বের করি। তো এইটা ক্যালকুলেশন করার আরো আছে, এটা নিয়ে আমরা পরে কথা বলি, ঠিক আছে? এই যে যেমন ধরো 10টার সময়, সোলার টাইমের 10টার সময় ওমেগা ইকুয়াল টু 15 ডিগ্রি ইন্টু 10 মাইনাস 12 মানে -30 ডিগ্রি। আর সোলার টাইম 3টার সময় এই 15 ডিগ্রি মানে হলো তখন সূর্য আমাদের থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, ঠিক আছে? এক সময় -30 ডিগ্রি, আরেক সময় 45 ডিগ্রি। তার মানে বিকালের দিকে আমরা এগুলি পজিটিভ ধরবো, সকালের দিকে এটা নেগেটিভ ধরবো। তারপর একটা স্লোপ অ্যাঙ্গেল আছে। ধরো তুমি এটা একটা ছবি এঁকে দেখাই। তুমি একটা মনে করো সোলার কালেক্টর তৈরি করছো। সোলার কালেক্টর সবসময় মনে রাখবা, সোলার কালেক্টর সাধারণত হরাইজন্টাল হিসাবে রাখে না, এটাকে একটু করে রাখতে হয়, বাঁকা করে রাখতে হয়। এই হলো মনে করো, যদি এটা যদি ভূমি হয়, সোলার কালেক্টর থাকে এরকম। একেবারে এইটা হলো সোলার কালেক্টর, ঠিক আছে? এখন এইটা ভূমির সাথে যে অ্যাঙ্গেল করে, এইটাকে বলা হয়, ঠিক আছে, এটাকে বলা হয় তোমার স্লোপ অ্যাঙ্গেল, ঠিক আছে? এটা সবচেয়ে বড় কত হতে পারে? 180 ডিগ্রি হতে পারে। শূন্য শূন্য 180। হ্যাঁ, শূন্য যখন হবে তার মানে এটা হরাইজন্টাল উপর পড়ে আছে। আর এটা যদি উল্টে দাও তখন এটা 180 ডিগ্রি হবে। আর হরাইজন্টাল সারফেসে বিটা ইকুয়াল টু 0। আর এটা যদি এরকম খাড়া করে দাও, এরকম খাড়া করে দাও, এরকম খাড়া করে দাও, তখন এটা হয়ে যাবে 90 ডিগ্রি, ঠিক আছে? আর এরকম যদি উল্টে দাও একদম, তখন এটা হয়ে যাবে 180 ডিগ্রি। তো এইগুলি আমরা মুছে ফেলি এবার। স্যার হ্যাঁ। ম্যাথটা বুঝলাম না স্যার, 3টার সময় যেটা হলো স্যার at 3 p.m. ও সো আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা দেখি, আমরা এটা দেখি। প্রথমত এখানে যে জিনিসটা নিয়ে আমরা করতেছি একটু অডিট, সেটা হলো তোমার কার সাপেক্ষে আমি নিতেছি। ঠিক মাথার উপর যখন থাকে তখন আমার অ্যাঙ্গেল কত, এটা হলো সোলার নুন বলি। ঠিক না? সোলার নুন আর আমাদের যে টাইম আছে সেই টাইম কিন্তু আলাদা, তাই না? আমরা একটু আগে পড়ছিলাম যে সোলার টাইম আর হলো লোকাল টাইম দুটা আলাদা, ঠিক আছে? সোলার সোলার টাইম হলো সেই টাইম যেই টাইমে সূর্য ঠিক আমাদের মাথার উপর থাকে, ঠিক আছে? এখন সূর্য যখন মাথার উপর থাকে তখন আমি বলবো যে ওমেগার মান 0। এই যে দেখো এখানে লেখা আছে এট সোলার নুন 12টা। এই 12টা কিন্তু আমাদের 12টা না, এটা হলো সোলার টাইম 12টা, ঠিক আছে? তখন ওমেগা থাকবে 0। বিফোর সোলার নুন ওমেগা ইজ নেগেটিভ। ধরো তার 1 ঘন্টা আগে এটা 15 ডিগ্রি হেলানো থাকবে, ঠিক আছে? কোন দিকে থাকবে? নেগেটিভ দিকে। আর 2 ঘন্টা আগে এটা থাকবে 30 ডিগ্রি। আর যদি বিকালের দিকে, যদি আমরা 3টার সময় সোলার টাইমে যাই, তখন এই সূর্যটা 45 ডিগ্রি হেলানো থাকবে। এই হলো বোঝাতে চাইছে। প্রতি 1 ঘন্টার জন্য এটা 15 ডিগ্রি তার অবস্থান পরিবর্তন করে। তারপর আমরা স্লোপ অ্যাঙ্গেল এটা অলরেডি পড়ছি। তা এখন আমরা একটা ছবি দেখি, ছবি দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এগুলো অনেক কিছু এরপরেও আছে, এগুলি আমরা ছবি না দেখলে আসলে আমরা এখন বুঝতে পারবো না জিনিসগুলো কি। এই যে দেখো এই ছবিটা দেখো, এই ছবিতে একটা 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 ইয়া মাঝখানে যেটা আছে চার কোনা মানে আয়তক্ষেত্র, সেটা হলো কি একটা সোলার কালেক্টর মনে করো। বিটা হলো তার অ্যাঙ্গেল, তার মানে সে কত ভূমির সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে সেটাকে আমরা বলতেছি বুঝলা। এই যে এখানে একটা গামা দেখতে পাচ্ছ, এখানে দেখো সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট সব দেওয়া আছে।
এটা যদি সাউথের দিকে ফেসিং করে থাকে তখন একদম সাউথ ফেসিং করে থাকলে গামার মান হলো 0। যদি একটু বাঁকা থাকলে তাহলে গামার মান ডিফারেন্ট হবে ডেফিনেটলি। তারপর আমরা দেখি এইখানে একটা থিটা জেড আছে। থিটা জেড হলো, তুমি এই যে হরাইজন্টাল যে সারফেস আছে সেখানে যদি একটা লম্ব আঁকো, এই লম্ব সূর্যের আলোর সাথে যে অ্যাঙ্গেল করছে সেটাকে বলা হয় থিটা জেড। এটাকে আমরা বলি জেনিথ অ্যাঙ্গেল। থিটা জেড হলো জেনিথ অ্যাঙ্গেল। আর থিটা কাকে বলে? ধরো আমি এই এই বাঁকানো সারফেসটা নাই, আমি যদি সরাসরি একটা লম্ব আঁকছি, যে নর্মাল টু হরাইজন যেটা আছে, এই নর্মাল টু হরাইজন তো থিটা জেড। এখন যদি আমি এই সারফেসটার উপর একটা লম্ব আঁকি, সেই সারফেস সেটাকে আমরা বলবো নর্মাল টু টিল্টেড সারফেস। টিল্টেড সারফেসের উপর যে নর্মাল আছে সেটার সাথে আমার বিম রেডিয়েশনের যে অ্যাঙ্গেল সেটাকে আমরা বলবো থিটা। ঠিক আছে, এই ইয়াগুলি গুরুত্বপূর্ণ, থিটা জেড এবং থিটা। তাহলে থিটা অর্থ কি? থিটা হলো একটা বাঁকানো সারফেসের, একটা টিল্টেড সারফেসের নর্মালের সাথে, উপর লম্বের সাথে সূর্যের যে ডাইরেক্ট রেডিয়েশন আছে তার অ্যাঙ্গেল। আর থিটা জেড বলতে বোঝায় হরাইজন্টালের উপর যে লম্ব সারফেস আছে তার সাথে অ্যাঙ্গেল। ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেল মনে রাখতে হবে, গামাটা মনে রাখতে হবে, বিটাটা মনে রাখতে হবে। এখন আমরা আবার এখানে ব্যাক করি, এখানে ব্যাক করে আমরা দেখি যে এখন আমি হয়তো আরেকটু তাড়াতাড়ি বুঝতে পারবো জিনিসগুলো। এই স্লোপ অ্যাঙ্গেল চলে গেছে। তারপর আমরা বের করছি একটা কস থিটা। একটু আগে বলছি না থিটা কি? থিটা হলো cos theta is defined by the angle between the incoming radiation and the normal to a surface, and it is given by এই যে এই ইকুয়েশন। বিশাল একটা ইকুয়েশন, মুখস্থ রাখার দরকার নাই, খালি ইকুয়েশনটা খালি দেখো। এখন এইটা আমরা সাধারণত এখানে দেখো সব কি কি জিনিস আছে, যে আমি চিনি কি কি: ডেল্টা, ডিক্লিনেশন, ফাই, ল্যাটিটিউড, বিটা, স্লোপ অ্যাঙ্গেল, তাই না? এগুলি এগুলি সব। আর গামা হলো ওই আমার সাউথ এবং সরি ইস্ট ওয়েস্টের সাথে তার অ্যাঙ্গেল কতটুকু। সাউথ ফেসিং হলে এটা হলো গামা। সাউথ থেকে যতই আমি বাঁকে যাব ততই গামার মান চেঞ্জ হতে থাকবে। আমরা সাধারণত যেটা করি সেটা হলো গামাকে 0 ধরি সবসময় সাউথ ফেসিং জ্ঞানী। তখন এই যে কোয়েশ্চেনটা আছে এটা একদম হঠাৎ করে খুব ছোট হয়ে যাবে, কারণ এখানে অনেক কিছু আমি ক্যালকুলেশন সহজে করে ফেলতে পারবো। সাইন ডেল্টা, সাইন ফাইভ মাইনাস বিটা, এতটুকু এই কোয়েশ্চেনটা তুমি মনে রাখতে পারো। ঠিক আছে, আবার যদি তুমি বলো যে আমি হরাইজন্টাল সারফেস নিব, তাহলে তখন বিটার মান 0, তখন এই থিটাটাকে বলা হয় জেনিথ অ্যাঙ্গেল। তখন আমরা থিটা জেড বলি। দেখো তখন আমি কি করবো, এই ইকুয়েশনে বিটার মান 0 বসা দিলে কস থিটা জেড, এটা দেখো শুধু এই সাইন ফাই, সাইন ডেল্টা, কস ফাই, কস ডেল্টা, কস ওমেগা, মাত্র কয়েকটা টার্ম চলে আসে। এখন আমার আরো কয়েকটা ডেফিনেশন লাগবে, সেটা হলো সানসেট, সানরাইজ, ডে লেন্থ, এগুলি কিভাবে আমরা পেতে। এটা সূত্র হলো সানরাইজ আওয়ার অ্যাঙ্গেল, সূত্র হলো ওমেগা এস আর ইকুয়াল টু মাইনাস কস ইনভার্স 1 টেন ফাই টেন ডেল। তার মানে আমার এখানে আমার ল্যাটিটিউড লাগবে এবং ডেল্টা লাগবে। এই দুটো জিনিস যদি আমি জানতে পারি তাহলে আমি কস মাইনাস, সূর্য কখন উঠছে তার আওয়ার, তখন তার অ্যাঙ্গেল কত ছিল সেই অ্যাঙ্গেলটা বের করতে পারবো। আর সানসেটের সময় আমার এই মাইনাস সাইনটা প্লাস করে দিব। ঠিক আছে, আমরা তখন দেখছি না ওমেগা গুলি মাইনাস হয় দিনের বেলা, সকালবেলা, আর প্লাস হয় বিকাল বেলা। সবসময় মনে রাখতে হবে সানসেট এবং সানরাইজ দুইটার অ্যাঙ্গেল কিন্তু সবসময় সমান থাকবে, শুধু একটা পজিটিভ একটা নেগেটিভ। আচ্ছা, তারপরে আমরা যাই পরের ইয়াতে, ডে লেন্থ কিভাবে বের স্যার করবো। হ্যাঁ প্লিজ। স্যার আমাদেরকে এক্সামে যখন কোয়েশ্চেন দেওয়া থাকবে তখন কি এই অ্যাঙ্গেল তোমাদেরকে আমি গুলো? একটা সাজেশন দিব, সাজেশন অনুযায়ী পড়ে ফেলবা, ঠিক আছে? না স্যার, স্যার এই যে আমাদের শর্ট অ্যাঙ্গেল সাজেশন দিন। গুলা কি দেওয়া থাকবে, হ্যাঁ, মানে যে ফাই আমি এর আমি শোনো, যদি বেলা? এটা ছোট যেগুলি আছে সেগুলি বলা থাকবে না, বড় ইকুয়েশন যদি থাকে সেটা আমি বলে দেবো, কারণ সেটা মুখস্থ রাখার দরকার নেই। যে জিনিসগুলি মুখস্থ রাখার দরকার নেই অতটুকু বলে দেবো। আমার মনে হয় না যে তোমাদের এটা নিয়ে মাথা কামাইতে হবে না। আমি চেষ্টা করব ইকুয়েশন গুলি তোমাকে ডিরাইভ করবা বা কিছু করবা, করে অঙ্কটা করে ফেলবো। এটা হয়তো সমস্যা হবে না। আমরা তো ফার্স্ট ক্লাস টেস্টে গুলি দেখবো, তখন দেখবো যে এটা সহজ হয়ে যাবে, অত কঠিন থাকবে না। ঠিক আছে, তুমি এত ভয় পাওয়ার কিছু নাই। তো তুমি এটা এটা হলো, আসলে আমরা চাই যে তুমি এটা সম্পর্কে জানো, এইটা নিয়ে তুমি ব্যবহার করতে পারো। এইটা মুখস্থ করে তুমি কোনো কিছু আসলে করতে পারো না। তুমি যদি বুঝো তাহলে কিছু লিখতে পারবে, তুমি পরে কাজে লাগাতে পারো।
ঠিক আছে। আর আমি যখন এই যে ডে লেন্থ লিখবো, ডে লেন্থের আমরা জানি 15 ডিগ্রিতে হলে 1 ঘন্টা, আবার এটা সকালের দিকে অর্ধেক যায় আর বিকেলে অর্ধেক যায়, এই জন্য এখানে 2/15 লেখা আছে, ঠিক আছে। ইন্টু কস ইনভার্স 1 মাইনাস টেন ডেল্টা, এটা দিয়েই আমরা বের করতে পারবো আমার দিনটা কত বড়, ঠিক আছে। এইটা তুমি দেখবা সামারে দিনটা অনেক বড় হয় আর উইন্টারে দিনটা ছোট হয়ে যায়। আচ্ছা, আমরা দু একটা ছোট ছোট অঙ্ক কিছু করবো, ঠিক আছে, বেশি অঙ্ক বড় অঙ্ক সবগুলি করার দরকার জি নেই। স্যার, জি স্যার। স্যার আচ্ছা স্যার একটা কথা বলি। হ্যাঁ বলো। স্যার কথা হলো যে ওই আপনি ক্লাস শুরু আগে মানে কাইন্ডলি বলেছিলেন যে কিছু টপিকস দিবেন মানে ম্যাথ করার জন্য। আচ্ছা এটা ভালো ওটা কথা, এখানে আমি কি রেকর্ডিংটা চালু ছিল? আমি তো মনে হয় জি মোবাইল স্যার, চালু এটা, করছিলেন স্যার। চালু চালু আছে না স্যার। করছেন না স্যার, চালু আছে, চালু আমি তো আছে, ইয়া করছি। ও না, চালু চলছে, ছিল। ঠিক আছে, হ্যাঁ চালু আছে, ঠিক আছে, বলো বলো এখন। হ্যালো। হ্যাঁ, শিওর, কি বলতেছিলেন বলেন স্যারকে। হ্যাঁ, শিওর বলো। শিওরের মানে নিজে মিউট হয়ে গেছে। শিওর মুরগি ধরতে গেছে স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু কন্টিনিউ করে ওর কথা পরে শুনি। এখন আমরা প্রতিদিন কি পরিমাণ রেডিয়েশন আমাদের কাছে আসে সেটা আমরা বের করতে চাই। এটা প্রথমে বের করতে চাই হরাইজন্টাল সারফেসে, ঠিক আছে। হরাইজন্টাল সারফেসে আমরা যেটা জানি সেটা হলো কস থিটা, জেনিথ অ্যাঙ্গেলটা আমার খুব দরকার, এইটার আমি লিখবো। এখন হঠাৎ করে যদি আমি কোনো একটা সময়ে কি পরিমাণ রেডিয়েশন বের করতে চাই, সেটা করতে গেলে আমার জিএসসি বলতে এখানে বলতেছে সোলার কনস্ট্যান্ট, এটা কখনো আমি আইএসসি ব্যবহার করছি, কখনো জিএসসি ব্যবহার করছি, এটা নিয়ে ইয়া করার কিছু নাই। আইএসসি, তারপরে E0 আর কস থিটা জেড, এই তিনটা আমি গুণ করলেই আমি পাবো কোনো একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ রেডিয়েশন এসে পড়তেছে। E0-র মান জানো, এটা হলো তোমার ডিক্লিনেশন, তাই না? এটা আমরা ক্যালকুলেট করে বের করতে পারি। তাহলে আমি টোটাল ইকুয়েশনটা পাচ্ছি এইরকম। আর আমি সারাদিন যদি আমি বের করতে চাই, তাহলে আমার করতে হবে কি, সানরাইজ থেকে সানসেট I0 এটাকে একটা ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। আমরা জানি যে প্রতি আওয়ার এঙ্গেল 15 ডিগ্রি/আওয়ারে ঘুরতে থাকে, তাহলে ওমেগাকে আমি লিখতে পারি π/12t। তাহলে আমি দেখো আমার সানরাইজ এবং সানসেটটাকে আমি ওমেগাতে কনভার্ট করতে চাই, ঠিক আছে। তাহলে ডিটি ইকুয়াল টু হবে, ইকুয়েশনটা দেখো, 12/π/dw। আমরা এই যে ইন্টিগ্রেশনটা আছে, ইন্টিগ্রেশনটাকে টি এর জায়গায় ওমেগা নিয়ে আসতে চাই। এখন আমরা তাহলে সানরাইজের সময় এটা ছিল -WS, আর সানসেটের সময় ছিল +WS। আর WS কিভাবে বের করবো সেটা তো এই সূত্রটা আমরা আগেই শিখলাম। এখন দেখো আমি এখানে মান বসা দিচ্ছি, জিএসসি 0 12/π, এই যে ডিটিটা এখন ডাব্লিউ হয়ে গেল, আর এখানে মাইনাস সানরাইজটা হয়ে গেছে -WS আর সানসেটটা হয়ে গেছে WS। এইখানে কস থিটা জেড এর মান আমি বসা দিছি, এইটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে এটা আসে, ঠিক আছে। খুব সহজ একটা ইন্টিগ্রেশন। তাহলে এইটাই হলো H0-র মান, ঠিক আছে। তার মানে এটা দিয়ে আমরা কি পাই, সারাদিনে কি পরিমাণ রেডিয়েশন আমরা আমাদের কাছে পাবো। এটা তাহলে কিসের কিসের উপর নির্ভর করে? এটা নির্ভর করে আমি বছরের কোন দিনে আছি, কারণ যেই দিনে আমি এমন দিনে থাকতে পারি যেখানে আমার সূর্যের সাথে যে আমার ইকুইলেটারাল প্লেন তার অ্যাঙ্গেলটা অনেক বেশি, কখনো এটা মাথার উপর থাকতে পারে। তার মানে আমি যখন শীতকালে আমি এই ইয়াটা পাবো হলে অনেক কম, আর গরমকালে পাবো অনেক বেশি, তাই না? তার মানে এই টার্মগুলি সবগুলির উপর ডিপেন্ড করবে, আমি শীতকালে আছি না গরমকালে আছি, আমার দিন কত বড়, সব কিছুর উপর এটা ডিপেন্ড করবে। ডিপেন্ড করার পরে আমি পেয়ে গেলাম যে আমার কি পরিমাণ প্রতিদিন আমি কি পরিমাণ এনার্জি এখান থেকে ক্যালকুলেট করতে পারি। আমরা এই যদি এই অঙ্ক দিই তাহলে তোমাকে আমি সব ফর্মুলা বলে দিব, তারপর তুমি এটা ক্যালকুলেট করবা, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি শিখতে চাই, সেটা হলো সোলার রেডিয়েশন অন এ টিল্টেড সারফেস, একটা বাঁকানো সারফেসে কি পরিমাণ রেডিয়েশন পড়ে। এইটা অবভিয়াসলি অবভিয়াসলি টিল্টেড সারফেসে বেশি রেডিয়েশন আমি চাই, কারণ আমি এমন ভাবে আমার সারফেসটাকে ইয়া করবো যেটা সূর্যের দিকে মুখ করে থাকবে, তাহলে আমি বেশি রেডিয়েশন পাবো। আমরা যদি সূর্য থেকে উল্টা দিকে রাখি তাহলে তো কম রেডিয়েশন পাবো। তাহলে আমরা এই সূত্রের করতে গেলে আমার কতগুলি টার্ম লাগবে, সেটাকে বলা হয় টিল ফ্যাক্টর, ঠিক আছে। এখানে লিখছি, দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু ক্যাপচার দ্য সোলার রেডিয়েশন জেনারেলি রিমেন টিল্টেড, এটা বাঁকানো অবস্থায় থাকে। দ্য অ্যামাউন্ট অফ রেডিয়েশন obtained in the tilted surface is different from that of horizontal surface. একটা ফুল স্টপ বাদ করে গেছে। আচ্ছা, তারপর দ্য টিল ফ্যাক্টর ফর দ্য বিম রেডিয়েশন ইজ অবটেইনড বাই এই cos থিটা বাই cos থিটা জেড। একটু তো cos থিটা আমরা মান জানি কিভাবে লিখবো, আর cos থিটা জেড যখন লিখবো এই টার্মটাই বিটা ইকুয়াল টু 0 থাকবে, তাই না? তাহলে এখন এই টিল ফ্যাক্টর ফর, এটা হলো টিল ফ্যাক্টর ফর
বিম রেডিয়েশন। আবার টিল ফ্যাক্টর ফর ডিফিউজ রেডিয়েশন এটাকে বলে আর ডি ইকুয়াল টু 1 প্লাস কস বিটা বাই 2। মানে আমি যত বেশি অ্যাঙ্গেল বাড়াবো, বিটার মান যত বাড়াবো, ততই দেখা যাবে যে আমার ডিফিউজ রেডিয়েশন বেশি আমার কাছে কম আসবে, আমার কাছে কম আসবে। সোজা একদম বিটা ইকুয়াল টু 0 হলে সবচেয়ে বেশি ডিফিউজ রেডিয়েশন আমরা পাই। আর টিল ফ্যাক্টর ফর রিফ্লেক্টেড রেডিয়েশন এটা হলো এই রো দিয়ে আমরা 1 মাইনাস কস বিটা করি। রো কে বলা হয় রিফ্লেক্টিভিটি, এটা সাধারণত এটার মান হলো 0.2। ঠিক আছে, আর বিটা কেমন হবে তার উপর এটা ডিপেন্ড করবে। এখন এই যে টোটাল আমি যদি বের করি ফ্লাক্স অন এ টিল্টেড সারফেস, এটা এসটি বাই এসজি যদি লিখি, এই একটা সূত্র দিয়ে আমরা এটা বের করতে পারি। এই আমার সিলেবাস, ঠিক আছে, এর বাইরে কিছু নাই। কিন্তু আমরা এর ভিতর আমরা কিছু ম্যাথ করার চেষ্টা করব। আমি ম্যাথ গুলি সবগুলি এখনো প্রিপেয়ার করতে পারি নাই। এখানে কয়েকটা ম্যাথ গুলি আমি করে দিছি, যতগুলি আছে সবগুলি ম্যাথ আমি কিন্তু করে দিব। ঠিক আছে, তোমরা ওই ম্যাথ গুলি একটু পড়বা। এই হলো গিয়ে আমার আজকের আমরা এতটুকু পড়বো সেকেন্ড চ্যাপ্টারে। ঠিক আছে, সেকেন্ড জি স্যার। চ্যাপ্টারে বেশি আমাদের পড়তে হবে। স্যার ম্যাথগুলো একটু বলে দেন। ম্যাথগুলি আমি সব শেষ করতে পারিনি, এই যে একটা দুইটা এখন পর্যন্ত করছি, বাকিগুলি এখনো আমি করতে পারিনি, বুঝছো। এগুলি একটু আমি আজকে রাতে করে তোমাদেরকে আপলোড করে দিব। ঠিক আছে, জি এই স্যার, ফাইলটা। শুধু করা ম্যাথগুলো আপলোড করে দিন স্যার, তাছাড়া একটু আবজার্ভ হ্যাঁ, করা ম্যাথগুলি করবো, এগুলি তো শুধুমাত্র ওইগুলো। পরীক্ষার সময় হয়তো বা আমি একটু সংখ্যা টংখ্যা পাল্টে দিতে পারি, তাহলে তোমার করা হয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো আমাদের ক্লাস। আমি এখন একটু একটু স্ক্রিনশট নিব কারা কারা প্রেজেন্ট আছে এটা একটু দেখার জন্য। ঠিক আছে, 1 মিনিট। আচ্ছা, আমার হলো এখন। স্যার হ্যাঁ, স্যার আগে চ্যাপ্টারের শিটটা তো দিলেন না স্যার, কেন দিছি তো? মানে কোথায় পিডিএফ ফাইল দিছে নাকি? হ্যাঁ, তুমি ইয়াতে দেখো, তোমার কি বলে ওটাকে, আমি তো ভুলে গেছি। ওই গুগল আমরা ক্লাসরুম। আমরা এক যে গুগল গুগল ক্লাসরুমে আছে। ক্লাসরুমে দিছিলাম মনে হয়। গুগল ক্লাসরুমে ওকে, একটু দেখো তো, ওখানে দেওয়ার থাকে আচ্ছা স্যার, এখন দেখতেছি। আচ্ছা, আমি হলো স্যার, সেভ স্ক্রিন করতে পারতেছে। প্রিন্ট স্ক্রিন, এটা করে নি। জি স্যার সরি, আছে। প্রিন্ট স্ক্রিন। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আজকে মোটামুটি 11 জন ছিল, কিন্তু অনলাইন ক্লাসে তো সবার থাকা উচিত, স্যার কারণ তো মিস করা উচিত। ক্যান আই লিভ নাও স্যার? হ্যাঁ, আমরা সবাই লিভ করবো এখন, ওকে, কোনো সমস্যা আসসালামু নেই। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর রেকর্ডিংটাও দিয়ে দিব, এটা তোমরা দেখে নিবা। ঠিক আছে।